আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৃহস্পতি কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগতম। আমার আজকের বিষয় হচ্ছে সংসদে নারী কোটা কতটা যৌক্তিক, এর উপরেই আমি আলোচনা শেষ করব। 5-7 মিনিটের ভিতরেই আলোচনা শেষ হবে, আশা করি সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আমরা বেশ অনেকদিন যাবতই আমরা এই বিষয়টা আমাদের সামনে পরিলক্ষিত হচ্ছে যে ঐক্যমত কমিশনের যে প্রধান বা তার অ্যাসিস্ট্যান্ট, তারা সকলে মিলে যেই বিষয়টা গুরুত্ব আরোপ করছে সেটা হচ্ছে সংসদে নারীদের আগে যেখানে 30টা না কতগুলি ছিল সেগুলিকে বৃদ্ধি করে এখন 100 নারী আসন, সংরক্ষিত নারী আসন রাখবেন। এমনি তো 300 আসনের যে কেউ সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসতে পারবে, সেখানে নারী পুরুষের কোনো কোটা নেই। কিন্তু আলাদাভাবে একটা কোটা ছিল নারীদের, সেই কোটাটা এখন বৃদ্ধি করে মোটামুটি সকল দল এখানে একমত পোষণ করেছেন যে 100 নারী আসন করা যেতে পারে। যদিও এই সকল দলের ভিতরে ইসলামিক দলের কি মতামত সেগুলি সামনে আসেনি, তারা কি বলেছেন বা কোন দল কি বলেছেন সেই বিষয়টা এখনো স্পষ্ট আসেনি। আজকে আমার সামনে রাশেদ খানের একটি, অর্থাৎ গণ অধিকারের রাশেদ খান, তার একটি স্ট্যাটাস সামনে আসলো। সে বলেছে তিনি এই কোটার বিপক্ষে। আমি যদি তার স্ট্যাটাসটা একটু পরে আপনাদেরকে শোনাইতে চাই, তারপরে আমি মনে হয় আমার মূল আলোচনাটা করলে আরো সুবিধা হবে। রাশেদ খান উনি যে স্ট্যাটাসটা দিয়েছেন 39 মিনিট আগে, স্ট্যাটাসটা হচ্ছে নির্বাচন কমিশন রাজনৈতিক দলের জন্য আইন করতে পারে যে রাজনৈতিক দলগুলো ন্যূনতম 10 বা 15% নারীদের নমিনেশন দিতে বাধ্য থাকবে, তাহলেই তো সমস্যা দূর হয়ে যায়। কিন্তু এখন যে সিস্টেমের উপর আলাপ চলছে সেটাও এক ধরনের কোটা, 100% কোটা, এক ধরনের না 100% কোটা, বরং কোটার আধুনিক ফরম্যাট। ওনার বক্তব্য বরং কোটার আধুনিক ফরম্যাট। আমরা দেখেছি চাকরিতে কোটার বিরুদ্ধে অসংখ্য নারী রাজপথে নেমে এসেছে। নারীরা বিশ্ববিদ্যালয়ে পুরুষের সমান তালে বা বেশি চান্স পাচ্ছে। চাকরিতেও নারীরা পিছিয়ে নাই। চাকরিতে যেখানে নারীরা চায় না সরাসরি নারীর জন্য আলাদা পরীক্ষা, সেখানে জাতীয় সংসদে শুধুমাত্র আলাদাভাবে নারী আসনের যৌক্তিকতা কোথায়? আলাদাভাবে নারী আসনের যদি তাই হয় তাহলে আগের সিস্টেমে দোষ কি? যদি সেই কোটাই রাখতে হয় তাহলে নির্বাচন এগুলি করে লাভ কেটে ওনার বক্তব্য যে আগের যে সিস্টেম ছিল সরাসরি তাদের আসন সংখ্যা হিসেবে তাদেরকে আসন দিয়ে দেওয়া হবে, যে 300 আসনে যারা 200 আসন পাবে তাদেরকে ওই আনুপাতিক হারে তাদেরকে নারী কোটা দিয়ে দেওয়া হবে, তারা তাদের মতো করে বাছাই করে দিবেন। এটা ওনার বক্তব্য। তাই যদি হয় তাহলে আগের সিস্টেমে দোষ কি? নারীদের কোটার জালে বন্দি করা নারীদের দুর্বল হিসেবে উত্থাপন করার সামিল। আর এ কারণে আমি মনে করি রাজনৈতিক দলগুলোর জন্য ন্যূনতম বরাদ্দের আইন তৈরি হতে পারে। কোন দল যদি মনে করে 50% বা তার বেশি নারীদের জন্য রাখবে, সেটিও করতে পারে। অর্থাৎ ওনার এখানে বক্তব্য যেটা, যে নির্বাচন কমিশন একটি আইন করতে পারে যে নির্বাচনে যারা প্রার্থী হবে প্রত্যেকটা দল অন্তত 10 বা 15% প্রার্থী নারী দিতেই হবে। এরপরে তারা জিতে আসতে পারলে আসবে, না আসতে পারলে না আসবে। তাহলে তাদের প্রতি কোনো বৈষম্য তৈরি করা হয় না, আর কোনো সমস্যাও তৈরি করা হয় না। তো এখানেও কিছুটা কথা বলা যেত, কিন্তু আমি এই জায়গাটা আপাতত কথা বলছি না, পরবর্তীর জন্য আমি তুলে রাখলাম। অন্য কোনো সময় প্রয়োজন হলে এই বিষয় নিয়ে কথা বলবো। এটাও বৈষম্য তৈরি করে। তারপরেও ঠিক আছে, নারীরা যেহেতু রাজনীতিতে এখন অনেকটা পিছিয়ে, তাদের জন্য এই কোটাটা রাখা যেতে পারে যে অন্তত 15% বা 10% যেন প্রত্যেকটা দল নমিনেশনের ক্ষেত্রে নারীদের নিশ্চিত করে। এছাড়া যেই পদ্ধতি আগে ছিল বা এখন যেই পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে বা বলা হচ্ছে, সকল দল মোটামুটি একমত যে 100 নারী আসন সংসদে থাকবে। এই সকল দলের ভিতরে কে কে আছে স্পষ্ট সেটা আসা দরকার, জনসম্মুখে আসা দরকার। ইসলামিক দল তো অনেকগুলি দল আছে, জামাত ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জমিয়ত, এছাড়া আরো অসংখ্য দল আছে। তো এদের অবস্থানটা কি সেগুলিও আসার দরকার। এরা কে কি বলেছেন, কে আপত্তির সাথে রাজি হয়েছেন, কে নিম রাজি হয়েছেন, কে সরাসরি রাজি হয়েছেন, কেউ কোনো শর্ত আরোপ করেছেন কিনা, এই বিষয়গুলি জাতির সামনে পরিষ্কার হওয়া দরকার। সেজন্য সামনে আসাটা খুবই জরুরি। তবে আমি যেটা ফোকাস করবো আজকে, যে আলোচনার আমার যে মূল যেই কথাটা, সেটা রাশেদ
খানের সাথে মোটামুটি আমার অনেকটাই মিল আছে। আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছি সেম এই বিষয়ের উপরেই, যে সংসদে যে কোটা, এই কোটাটা আমরা এই সরকার কিন্তু আমাদের প্রতিষ্ঠিত হয়েছে কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমেই। প্রথম সূচনা হয়েছিল কোটা বিরোধী আন্দোলন, যদিও নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার, কিন্তু মূলত কোটাকে কেন্দ্র করে আন্দোলনটা মাঠে গড়ায় এবং পরবর্তীতে সেই আন্দোলন ধাপে 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 একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায় এবং সর্বশেষ শেখ হাসিনার 16 বছরের ক্ষমতার অবসান হয় এবং এই সরকার পরবর্তীতে ক্ষমতায় আসতে পারে। তার মানে সার্বিকভাবে এই সরকারের ক্ষমতায় বসাটা এই কোটা বিরোধী আন্দোলনের একটি ফসল, যেই আন্দোলনে অন্তত 50% না হলেও 25%-এর উপরে মহিলারা শরিক ছিল, মেয়েরা শরিক ছিল, যারা সরাসরি এই কোটার বিরোধিতা করেছে। এবং অনেক মেয়েরা তখন সাক্ষাৎকার দিয়েছে যে আমরা চাই না কোটাটা। কেন? কারণ কোটা থাকলেই আমাদেরকে মাইনরিটি মনে করে, আমাদেরকে দুর্বল মনে করে, আমাদেরকে অসহায় মনে করে। এই আমরাই অসহায়ত্ব প্রকাশ করতে চাই না, আমরা চাই না এখন অসহায় হয়ে থাকতে, আমরা কারো করুণা ভিক্ষা নিয়ে আমরা কোনো কিছু করতে চাই না। এজন্য আমরা সরাসরি পরীক্ষার মাধ্যমে সেখানে পাশ করব, তারপর আমরা চাকরি করব। তাহলে কেউ আমাদেরকে করুণার চোখে দেখতে পারবে না, কেউ আমাদেরকে একটু ছোট চোখে দেখতে পারবে না। এটাই হচ্ছে আত্মমর্যাদাবোধ নারীদের। সেটা যদি ঠিক থাকে তাহলে এখন সংসদের ক্ষেত্রে কেন এই কোটাটা থাকবে? এটা কোন যুক্তিতে, কোন ব্রেনে এই যাদেরকে বসানো হয়েছে, কোন ব্রেন নিয়ে তারা এই বিষয়টা প্রস্তাব করতেছে, আমার সেটাই বোধগম্য নয়। কেন 100 আসন আসবে? আগেরটাই কেন নয়? বা একেবারেই বিলুপ্ত কেন নয়? নারী আসন থাকার প্রয়োজনটা কি? আমরা অতীতে দেখেছি যে এই নারী আসন, সংরক্ষিত নারী আসনের কারণে বেশ কিছু নারীরা সেখানে সুবিধা পেয়েছে, যারা একেবারে বকলম, যারা বাংলা একটি বক্তব্য মুখস্থ তো বলতে পারেই না, বরং তারা লিখিতভাবে একটি বক্তব্য পাঠ করবে সেটাও তারা পড়তে পারে না, একেবারে ভেঙ্গে চুরে অস্থির করে ফেলে, মানে বাংলা ভাষাটাকে তারা হত্যা করে ফেলে সংসদের মতো জায়গায়। এরকম লোকদেরকে আমরা দেখেছি, শুধুমাত্র এই কোটার কারণে তারা চান্স পেয়েছে। এই কোটা থাকলে কি সমস্যা? প্রথমত নারীদেরকে অবমূল্যায়ন করা হলো, প্রথমত নারীদেরকে এখানে ছোট করে দেখা হচ্ছে, হেয় করে দেখা হচ্ছে, নারীদেরকে আলাদা একটা জাতি মনে করা হচ্ছে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এই কোটার কারণে যদি ভোটের মাধ্যমে না আসে, তাহলে এই কোটার কারণে কোটি কোটি টাকা বাণিজ্য হবে। স্বভাবতই একটা মহিলা যদি, সে একজন নারী, সে যদি কোনো একটা এলাকায় নির্বাচনে দাঁড়ান, তাহলে তার ওইখানে 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, যার যার অবস্থান অনুযায়ী সে খরচ করেন। আমি একটা চেয়ারম্যানের খবর জানি যে তারা 2-3 কোটি টাকা খরচ করেন, এরকম খবর আমার কাছে আছে। তার মানে একজন এমপি নির্বাচন করতে গেলে কয় কোটি টাকা খরচ করা লাগে? স্বভাবতই অসংখ্য টাকা সেখানে ব্যয় করতে হয়, ঢালতে হয়, অবৈধভাবে সেগুলি টাকাগুলি খরচ করতে হয়। যখন কোটার মাধ্যমে কোনো নির্বাচন ছাড়া সংসদে মেয়েদেরকে আসন দেওয়া হবে, তখন এই নির্বাচনের এই টাকাটা বেঁচে যাবে। তখন দলগুলি কি করবে? যেমন এ দল, তারা 30টি আসন পেল সংসদে, তখন এই 30 জন থেকে কয় কোটি টাকা করে নিবে তার কোনো ইয়ত্তা নেই। কিভাবে তারা এই আসনগুলি বন্টন করবে তারও কোনো জানা নেই আমাদের। এজন্য এই কোটা সংস্কৃতি বাতিল করা উচিত। বরং স্বাভাবিকভাবে 300 আসনের জায়গায় প্রয়োজন আপনারা আসন আরো বাড়ান, 400 করেন, 500 করেন। এই 400 বা 500 আসন থেকে নির্বাচিত হয়ে তারপরে আসবে। নারীদের জন্য যে আলাদা 100 নির্বাচনের কথা বলেছে, সেটাও কিন্তু কোটা, সেটাও কিন্তু কোটার বাইরে নয়। কারণ ওই জায়গাগুলি শুধুমাত্র নারী নারী নির্বাচন করবেন, কোনো পুরুষ সেই জায়গায় ওই প্রার্থী হতে পারবেন না। তাহলে সেটা তো কোটাই থাকলো, অর্থাৎ নারীদের জন্য আলাদা কোটা। যেরকম যদি আপনি পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র নারীদের জন্য আলাদা মূল্যায়নপত্র করা হয় আর পুরুষদের জন্য আলাদা মূল্যায়ন করা হয়, এটা কি কোনো ক্রমে মেনে নেওয়া সম্ভব? কেউ মেনে নিবে? কোনোভাবে পসিবল? এটা তো আরেকটা বৈষম্য তৈরি করে। অতএব এই বৈষম্য বিরোধী সরকারের কাছে আমরা কোনো ক্রমেই নতুন করে কোনো বৈষম্য আরোপিত হোক সেটা চাই না। সর্বশেষ আমি সংক্ষেপে যেই বিষয়টা একটু উত্থাপন করে শেষ করে দেব, সেটা হচ্ছে এই সরকারের বেশ কিছু মানুষ রয়েছেন যারা যে কোনোভাবেই তারা একটা এলজিবিটি বা সমকামিতাকে প্রমোট করার মতো কথা আমরা দেখতেছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন আছে, উপদেষ্টা আছে, যেমন শারমিন মোর্শেদ সাহেব আছেন, তারপরে আরো বেশ কয়েকজন উপদেষ্টা আছেন, এরপরে আলী রিয়াজ স্যার আছেন যারা আমেরিকায় যাদের বসবাস, এরপরে খোদ প্রধান উপদেষ্টাও হয়তোবা এই এলজিবিটির প্রতি তার একটি সহমর্মিতা বা একটি নম্রতা বা একটু রয়েছে, দৃষ্টিভঙ্গি একটু নরম রয়েছে, যে কারণে
আমরা দেখতেছি এই সরকার কিন্তু বারবার এলজিবিটির দিকে আগাচ্ছে বা সমকামিতার দিকে আগাচ্ছে। এটা কোনো ক্রমেই বাংলাদেশের জন্য কল্যাণকর বিষয় নয়। অতএব আমি সরকারকে আহ্বান করব, শেষ করে দিচ্ছি, যে প্রথমত বৈষম্য বিরোধী সরকার, আপনারা কোনো ক্রমেই নারীদের জন্য কোটা রেখে এখানে নতুন করে বৈষম্য তৈরি করতে পারেন না। এই বৈষম্যটা দুনো দিকেই হচ্ছে, পুরুষদের ক্ষেত্রেও বৈষম্য হচ্ছে, নারীদের ক্ষেত্রেও বৈষম্য হচ্ছে। কিভাবে দুই দিকে বৈষম্য? পুরুষদের ক্ষেত্রে বৈষম্য হচ্ছে, তাদের অধিকারের ক্ষেত্রে তাদের অধিকার খর্ব করা হচ্ছে, ওই আসনগুলি শুধুমাত্র মেয়েদের জন্য রাখা হচ্ছে। আর মেয়েদের সাথে বৈষম্য করা হচ্ছে ইজ্জত, মান, সম্মানের দিক দিয়ে, আত্মমর্যাদার ক্ষেত্রে মেয়েদের সাথে বৈষম্য করা হচ্ছে। অর্থাৎ ওই কোটাগুলি মেয়েদেরকে দিয়ে বোঝানো হচ্ছে, মেয়ে তোমরা দুর্বল, তোমরা অবলা, তোমরা ঘরোয়া, তোমরা আসলে সব জায়গায় কাজের না, এই কারণেই তোমাদেরকে আমরা কোটা দিয়ে সংরক্ষিত আসনে বসাচ্ছি। এভাবে মেয়েদের ইজ্জতের উপরে এখানে বৈষম্য করা হচ্ছে। অতএব এই বৈষম্য দূর করা হোক। সাথে সাথে অনিসলামিক কোনো কালচার, বিশেষ করে এলজিবিটি বা এই সমকামিতার মতো কোনো বিষয় যেন বাংলাদেশে চাপিয়ে দেওয়া না হয়, সেই বিষয়ে আমাদের দৃষ্টি রাখতে হবে এবং সরকারকেও সতর্ক থাকতে হবে। আজকের মধ্যে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।